আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আমরা আরো সুন্দর সুন্দর অনেক অসাধারণ গল্প নিয়ে আসব। আর গাইস, এখনই ভিডিওতে লাইক করে দেন, কমেন্ট করে দেন। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। একদিন হ্যাপি আর আমি পান করতেছিলাম, হঠাৎ হ্যাপি বসে পড়ে। আমি আর আন্টি ওকে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু ডাক্তারের রিপোর্ট শুনে আমি অবাক হয়ে যাই। ডাক্তার যখন রিপোর্টগুলো দেখছিল তখন আমি বারবার বলছিলাম, প্লিজ ডাক্তার, হ্যাপির কি হয়েছে বলুন। ডাক্তার তখন বলল, আপনি পেশেন্টের কি হন? সাজিদ তখন বলল, আমি ওর ফ্রেন্ড আর উনি ওর মা। ডাক্তার তখন বলল, দেখুন, খুব একটা সুখবর নেই, আল্লাহ ভালোই জানেন, তবে রিপোর্ট অনুযায়ী মেয়েটি আর বেশি দিন বাঁচবে না। এটাই আমার মনে হলো, কারণ ওনার ক্যান্সার হয়েছে। তবে বাকিটা আল্লাহর হাতে, যদি আপনারা ভালো কোনো চিকিৎসা করতে পারেন, যদি আল্লাহ তাআলা চায় তাহলে ভালোও হতে পারে। ডাক্তারের কথাগুলো শুনে আমি মাঠে দপ করে বসে পড়লাম, আর আন্টি মাথা ঘুরে পড়ে গেল। তারপর ডাক্তার আন্টিকে একটা কেবিনে ভর্তি করে নিল। একটু পরে ডাক্তার আমাকে ডাকলো আর বলল, ও পজিটিভ রক্তের দরকার। তারপর সাজিদ বলল, আচ্ছা, তাহলে আমার রক্তের গ্রুপটা আপনি চেক করে দেখতে পারেন, যদি আমার রক্তের গ্রুপ ও পজিটিভ হয় তাহলে আমিই দিব। ডাক্তার তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে চলুন। এরপর আমি ডাক্তারের সাথে গেলাম ভিতরে যাওয়ার পর আমার থেকে রক্ত নিল পরীক্ষা করার জন্য। আর আমাকে একটা নার্স বলল, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, তারপর আপনাকে জানানো হবে। তাই আমি বাইরে অপেক্ষা করছি রিপোর্টের জন্য। তারপর ওই ডাক্তার এসে বলল, আপনার তো বি পজিটিভ, তাহলে এখন কি করবেন? আমি তখন বললাম, আচ্ছা, আপনাদের এই হসপিটালে কি কোনো রক্ত নেই? যদি আপনি একটু খবর নিয়ে দেখতেন তাহলে ভালো হতো। তারপর ডাক্তার বলল, আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি, আর আপনিও একটু খেয়াল করে দেখবেন কোথাও পান কিনা। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তো অবশ্যই খবর নিব, আর আমি দেখছি কোথাও পাই কিনা। তারপর ওই ডাক্তার সেখান থেকে চলে গেল। তারপর আমি বেরিয়ে পড়লাম ব্লাডের সন্ধানে, কিন্তু কোথাও পেলাম না। অনেক খোঁজাখুঁজি করেছি, তাছাড়া আমার কোনো এখন বন্ধু বান্ধবের সাথে কথা হয় না, না হয় ওদের থেকে হলেও ম্যানেজ করে নিতাম। আর আমি তো এখানে অচেনা একটা জায়গায়, আমাকে তেমন কেউই চেনে না, আর আমারও তেমন কারোর সাথে পরিচয় নেই। এসব কথা ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। যারা আমার জীবন দিল, বিপদের দিনে আমার পাশে থাকলো, আমি তাদের জন্য কিছুই করতে পারলাম না। আমার এখন একটা কথা খুব মনে পড়ছে, যেদিন আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি, ক্ষুধার জ্বালায় পানি খেয়েছি, এই মানুষগুলোই তো আমার পাশে ছিল। আজ তাদের এত বড় বিপদে আমি কিছুই করতে পারছি না, কিন্তু আমার ওনাদের জন্য কিছু না কিছু করতেই হবে, কারণ আমার যেমন ওনারা ছাড়া কেউ নেই। আমার ফ্যামিলি বলতে ওনারা, আমাকে যেই করে হোক আমাকে রক্তের ব্যবস্থা করতেই হবে। এই কথাগুলো ভাবতে ভাবতে আমার মাথাটা ব্যথা শুরু করে দিয়েছে। ঠিক এমন সময় কারোর কণ্ঠে থমকে গেলাম, আর পিছন থেকে একটাই শুধু ডাক শুনলাম, সাজিদ, তুই এখানে? পেছন ফিরে তাকিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ও মেঘলা ছিল। মানে হচ্ছে আমার খালাতো বোন মেঘলা। আগের থেকে কেমন জানি দেখতে পাল্টে গিয়েছে, কারণ অনেকদিন পর তাকে দেখলাম, হয়তোবা এই জন্য এমনটা লাগছে। কিন্তু আমি ওকে দেখে আমার মনের ভিতর শুধু ঘৃণাই আসছে। যে মানুষটার জন্য আমার জীবনের আজ এই অবস্থা, ধরতে গেলেই আমার সবকিছুই বদলে গিয়েছে। মেঘলা আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি রে, কথা বলছিস না কেন? আমি ওকে কিছু বলতে চাই না, কারণ আমি ওর সামনে দাঁড়াতে চাচ্ছিলাম না, তাই চলে আসতে লাগলাম। এমন সময় মেঘলা ছুটে এসে আমার হাত ধরলো, আর আমাকে বলতে লাগলো, সাজিদ, তুই কই ছিলি? অনেক কিছু বদলে গিয়েছে এই বছরগুলায়, অনেক কিছু বলার আছে তোকে। তখন আমি রাগ নিয়ে আমার হাত ছাড়াতে ঝাঁকি দিলাম, আর মেঘলাকে তখন বললাম, কোন সাহসে একজন নেশাখোরের হাত ধরেছিস? এক ঝাটকায় মেঘলার হাত থেকে ছাড়িয়ে নিলাম আমার হাতটা। তারপর মেঘলার সামনে থেকে চলে আসলাম। তারপর আমি সোজা চলে গেলাম হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে গেলাম, কারণ আমি কোথাও রক্ত পাইনি। ডাক্তার বলেছিল উনিও চেষ্টা করবে, দেখি উনি পেয়েছে কিনা। যেই না আমি ডাক্তারের কাছে যাব, পেছন থেকে ডাক্তার হাজির। ডাক্তার আমায় দেখে বলল, ব্লাড ম্যানেজ হয়ে গিয়েছে। আমি এই কথাটা শুনে কি পরিমাণ খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর ডাক্তারকে বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যদি আজকে আমাদের উপকার না করতেন তাহলে কি যে হতো আল্লাহই ভালো জানে। ডাক্তার তখন বলল, আরে না, এমন করে বলবেন না, আসলে আল্লাহ তাআলা হয়তো কপালে ভালো কিছু রেখেছে, এই জন্যই পেয়েছি। আর তাছাড়া আমি তো ডাক্তার, আমার কাজই হচ্ছে মানুষের সেবা করা। মানুষের সেবাই যদি না করতে পারি তাহলে আমি কেমন ডাক্তার? তারপর আমি ডাক্তারের সাথে কথা শেষ করে চলে গেলাম আন্টির কাছে। রাতে আন্টির জ্ঞান ফিরল, আমি আন্টিকে বসতে সাহায্য করলাম। দেখতে পেলাম আন্টি খুব চিন্তা করছে, আর আন্টিকে তখন বললাম, আন্টি, আপনি চিন্তা করবেন না, আল্লাহ নিশ্চয় আমাদের কাছ থেকে এমনভাবে হ্যাপিকে নিয়ে যাবে না। তখন আন্টি আমাকে ধরে চিৎকার করে কান্না শুরু করে দিল, কারণ হ্যাপির এখনো জ্ঞান ফেরেনি।
আন্টি শুধু পাগলামো করছিল। হ্যাপির এমন অবস্থা দেখে আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি সেটা কাউকে বোঝাতে পারছি না। আন্টির সামনেও আমি প্রকাশ করতে পারছি না। তার কারণ হচ্ছে, আমি যদি আন্টির সামনে এভাবে কান্না করি তাহলে আন্টির ভেতর থেকে ভেঙে পড়বে। তারপর আন্টির কাছ থেকে আমি চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারকে গিয়ে বললাম আমি একবার হ্যাপিকে দেখতে চাই, কারণ ওকে দেখার জন্য আমার ভেতরটা কেমন জানি ধুপ ধুপ করছিল। কারণ যার সাথে আমি সারাক্ষণ সময় কাটাই সেই মানুষটার আজ এই অবস্থা, আমি তা কিছুতে মানতে পারছি না। তারপর আমি ডাক্তারকে অনেক বোঝানোর পরে আমি হ্যাপির কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখি মেয়েটা কি সুন্দর করে শুয়ে আছে। যে মেয়েটা হাসি খুশি ভাবে থাকতো, আজ তার এই অবস্থা। ওকে দেখে আমার ভেতরটা কেমন জানি করে উঠলো। ওকে দেখে ভাবতে লাগলাম, প্রথমে কতই না ঝগড়া হলো, তারপর এই মেয়েটা আমার জীবনটা পুরোটা চেঞ্জ করে দিল। তার কারণ হচ্ছে আমার পড়াশোনা, আমার যাবতীয় যেই জিনিসটাই হোক না কেন আমার পাশে সবসময় ও ছিল। সত্যি বলতে মেয়েটা মনের দিক দিয়ে অনেক ভালো। তারপর আমি ওর কাছে গিয়ে ওর হাতটা ধরলাম, আর আমি তাকে বলতে লাগলাম, আমাকে বাঁচতে শিখিয়ে নিজেই চলে যাচ্ছিস, এত স্বার্থপর তো তুই ছিলি না। তুই না বলেছিলি সবসময় আমার পাশে থাকবি, আমার ভালো সময় খারাপ সময় তুই আমার সাথে থাকবি, তাহলে তুই কেন এমনটা করছিস? এসব কথা বলতে বলতে কখন যে আমার চোখ দিয়ে পানি চলে আসলো তা আমি নিজেও জানি না। তারপর আমার চোখ থেকে পড়া নোনা জলগুলো যেন আজ সাক্ষী হয়ে রইল, হ্যাপিকে ছাড়া সাজিতে লাস্টে এগোনো অনেকটাই অসম্ভব। আমি ওর দিকে তাকিয়ে শুধু এই কথাগুলো ভাবছিলাম। যে মেয়েটার পাশে থাকলে ও কথা বলার জন্য পাগল করে ফেলতো, আজ ও নিস্তব্ধ হয়ে শুয়ে আছে, কিছুই বলতে পারছে না। তারপর আমি এসব কিছু আর সহ্য করতে না পেরে কেবিন থেকে বের হয়ে চলে আসলাম। চলে গেলাম আন্টির কাছে, কারণ আন্টি এখন পর্যন্ত কিছুই খায়নি, আর উনি যদি না খায় ওনার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। গিয়ে দেখি আন্টি ওইখানে শুয়ে আছে, তাই ভাবলাম আন্টির জন্য আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। তাই আমি সেখান থেকে বের হয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার নিলাম। আমি কিছুই খাইনি, কারণ আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি না খেলেও আন্টিকে তো খেতে হবে। তাই আমি বেশি দেরি না করে যখনই টাকা দিতে গেলাম ঠিক তখনই পেছন থেকে একটা ডাক আসলো, কিরে সাজিদ তুই এখানে? আমি আমার নামটি শুনে অবাক হয়ে যাই, কারণ এই নামে তো আমাকে এখানে কেউ চেনে না, আমার কলেজের কিছু বন্ধুরা ছাড়া। পিছন ফিরে দেখি আমার একটা বন্ধু। আসলে ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল এসএসসি পরীক্ষার সময়। পরীক্ষার হলে আমার পাশের সিটে ও বসেছিল, সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু। আজ এত বছর পর আমার ওর সাথে দেখা। তারপর আমি রাকিবকে বললাম আমি তো এখানেই থাকি। রাকিব তখন বলল, তা ভালো কথা, তুই কখন এলি এখানে? সাজিদ বলল, অনেক বছর হয়ে গিয়েছে, তো তুই কেমন আছিস? রাকিব বলল, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই এখন কোথায় যাবি? সাজিদ তখন বলল, আসলে আমি অনেক বড় একটা বিপদে আছি। রাকিব বলল, কি বিপদ? তারপর আমি রাকিবকে পুরো ঘটনাটা খুলে বলি। সব কথাই বললাম, কিন্তু আমার অতীত ছাড়া, কারণ আমার অতীত আমি কখনোই মনে করতে চাই না। রাকিব তখন বলল, ও তাহলে এই ব্যাপার। তবে বন্ধু তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। আমার একটা মামা আছে, উনি আমার ক্যান্সারের রোগীদের চিকিৎসা করে। এই কথা শুনে আমি অনেক খুশি হয়ে যাই। তারপর আমি রাকিবের সাথে কথা বলে ওর থেকে ওর নাম্বারটা নিলাম, আর ওকে বললাম আমি খুব তাড়াতাড়ি হ্যাপিকে নিয়ে তোর মামার কাছে যাব। আজই করে হোক ইনশাল্লাহ ওকে আমি ভালো করবই, কারণ হচ্ছে মানুষের চেষ্টাই হচ্ছে বড় কিছু, বাকিটা আল্লাহর হাতে। এই বলে আমি রাকিবের সাথে কথা শেষ করে আমি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাসটি শুয়ে আছে। তারপর আমি আন্টিকে বললাম, আন্টি একটু উঠে বসুন। তারপর আমি আন্টিকে বসতে সাহায্য করলাম। আন্টি বসে পড়লো। তারপর আমি রেস্টুরেন্টের থেকে নিয়ে আসা খাবারগুলো আন্টিকে খাইয়ে দিতে লাগলাম। আন্টি তখন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমাকে বলছে আমি খাবো না বাবা, আমার খেতে ইচ্ছে করছে না। আমি তখন বললাম, না আন্টি এটা বললে তো হবে না, আপনি যদি না খান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আর আপনার যদি কিছু হয় হ্যাপি যদি সেটা দেখে তাহলে হ্যাপির মনটা খুব খারাপ হয়ে যাবে। এই বলে আমি আন্টিকে খাওয়ানো শুরু করলাম। আন্টি আমাকে বলল, তুমি খাচ্ছ না কেন? আমি তখন বললাম, আন্টি আমার ক্ষুধা নেই। কিন্তু আন্টি তা মানলো না, আন্টিও আমাকে খাইয়ে দেওয়া শুরু করলো। যখন আন্টির হাতে আমি খাচ্ছিলাম তখন মনে মনে খুব মায়ের কথা খুব মনে পড়ছিল। আসলে আমি জানি না আমার মা কেমন আছে, আমি জানি না আমার প্রতি এখন তাদের ভালোবাসা আছে কিনা। যদিও আমার প্রতি হয়তো বা তাদের ভালোবাসা একটু এখনো নেই, থাক আমি আমার অতীতটা মনে করতে চাই না। এসব কথা ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো, আর আমার চোখের পানি দেখে আন্টি তখন বলল, এ কি সাজিদ তুমি কান্না করছো কেন? সাজিদ তখন বলল, কিছু না আন্টি। এই বলে কথাটি এড়িয়ে গেলাম। তারপর আন্টি বলল, আচ্ছা হ্যাপির কি জ্ঞান ফিরেছে, তুমি কি দেখেছো? সাজিদ তখন বলল, না আন্টি আমি এখনই যাব, আপনার খাওয়া শেষ হলে। তারপর আমি আন্টির খাওয়া শেষ হলে চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারকে দেখে বললাম, আচ্ছা হ্যাপির কি জ্ঞান ফিরেছে?
ডাক্তার বলল, হ্যাঁ, একটু আগেই তার জ্ঞান ফিরেছে। আমি মাত্রই আপনাকে ডাকতে যাচ্ছিলাম আর আপনি এসেছেন। তারপর আমি ডাক্তারের সাথে কথা শেষ করে চলে গেলাম হ্যাপির কাছে। গিয়ে দেখি মেয়েটা শুয়ে আছে। তারপর হ্যাপির কাছে গিয়ে বসলাম, ওর দিকে তাকিয়ে থাকলাম। দেখছি মেয়েটা ঘুমাচ্ছে, তাই আর ডাকলাম না। তারপর আমি আবার চলে আসলাম। আর এভাবেই কেটে গেল 7টা দিন। তারপর ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। ডাক্তার বলল, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। তবে আপনারা ওকে একটু খেয়ালে রাখবেন, আর যদি পারেন যত তাড়াতাড়ি আপনারা দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যদি আল্লাহ তাআলা চায় তাহলে ভালো হতে পারে। তারপর আমরা ডাক্তারের সাথে কথা বলে হাসপাতালে যাবতীয় সব কাজ সেরে তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। 15 দিন পরে হ্যাপিকে নিয়ে আজ বাড়িতে ফিরলাম। হ্যাপি আমাদের অবস্থা দেখে কিছুটা বুঝতে পারে যে ওর সাথে খারাপ কিছুই হয়েছে। হ্যাপি তখন আমাকে বলল, সাজিদ, তুই আর আম্মু কি আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস? সাজিদ তখন বলল, ওই তোর আমাকে সন্দেহ হলো? ভালোই তো, আমি কি তোর কাছে কখনো মিথ্যা কথা বলি? কথাটা সাজিদ একটু রাগ দেখিয়ে বলল, যাতে হ্যাপি কিছু না বলতে পারে। হ্যাপি তখন বলল, আর সাজিদ তা না, কেন জানি আমার মন বলছে আমার বড় কিছু হয়েছে, আমি আর বাঁচবো না বেশি দিন। হ্যাপির কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না, বুকের মধ্যে কেমন জানি করে উঠলো। তারপর হ্যাপিকে আমি কান্না করতে করতে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আর কখনো এমন কথা মুখে নিলে তোর সামনে আমার জীবন শেষ হবে। হ্যাপি তখন বলল, এই পাগল, কাঁদিস কেন? তোর চোখের পানি একদম সহ্য করতে পারি না। সাজিদ বলল, তাহলে এভাবে কেন কথা বলিস? হ্যাপি বলল, আচ্ছা বল, আর কয়েকদিন পর তো রেজাল্ট দিবে, তখন তুই কোথায় অ্যাডমিশন নিবি? সাজিদ তখন বলল, তুই যেখানে নিতে বলিস আমি সেইখানেই নিব, আর তার থেকে বড় কথা হলো তুই যেখানে অ্যাডমিশন নিবি আমিও সেখানে নিব। হ্যাপি তখন বলল, দূর পাগল, তুই জানিস আমার চোখে শুধু তোর স্বপ্নগুলোই ভাসে। তুই ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশন নিবি, আমাকে কথা দে তুই। সাজিদ তখন বলল, তোর কথা শুনি নাই, এমন কখনো হয়েছে? হ্যাপি তখন বলল, জানি। তবে সাজিদ, তোকে আরেকটা কথা বলি, তোর সাথে কেউ অন্যায় করলে তুই তাকে বকবি না, সরি বলে দিবি, কারণ একদিন সে তার ভুল বুঝতেই পারবে। সাজিদ তখন বলল, আচ্ছা তুই মুরব্বীদের মতো এত উপদেশ দিচ্ছিস কেন? হ্যাপি তখন বলল, বলা তো যায় না কখন থাকি না থাকি। সাজিদ তখন একটু চিৎকার দিয়ে বলল, হ্যাপি, তোকে না আমি বারণ করেছি? তারপর হ্যাপির সাথে কথা শেষ করে সাজিদ তার রুমে চলে গেল। রুমে গিয়ে বসে ভাবতে থাকে, মেঘলা হঠাৎ এইখানে কেন? ও তো থাকার কথা আব্বু আম্মুর সাথে, তাহলে এইখানে হঠাৎ কেন আসলো? এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না। সকাল করে সাজিয়ে রাখছে, ওর যদি কিছু হয় তাহলে আমি কিভাবে থাকবো? আমাকে যে করেই হোক ওকে একটা ভালো ডাক্তার দেখিয়ে ভালো করতেই হবে। জানি না আল্লাহ কপালে কি রাখছে, তবে চেষ্টা করতে তো আর কোনো আপত্তি নেই। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কেউ একজন আমাকে ডেকে বসলো, কিরে সাজিদ, এরকম বোকার মতো তাকিয়ে তাকিয়ে কি ভাবছিস? সাজিদ কথাটা শুনে একটু চমকে উঠলো আর বলল, আরে না, তেমন কিছু না, ফুলগুলো দেখছিলাম। আচ্ছা হ্যাপি শোন, চল নিচে চল, গিয়ে নাস্তা করে নিবি, তোর আবার ওষুধ আছে, ওষুধগুলো খেতে হবে কিন্তু। হ্যাপি তখন বলল, আচ্ছা তুই এমন ওষুধ কেন করিস? তুই জানিস না আমার ওষুধ খেতে একদমই নাও, আর তোমার সাথে একটা কথা আছে। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে আন্টি, আমি নাস্তা করে নিচ্ছি। এরপর নাস্তা শেষ করে সাজিদ বলল, আচ্ছা আন্টি, কি কথা বলবেন বলেছিলেন ওইটা বলুন। আন্টি তখন বলল, আসলে সাজিদ, কাল তো হ্যাপির জন্মদিন, 1 ফেব্রুয়ারি। সাজিদ তখন বলল, ও তাহলে তো ভালোই হলো, তাহলে হ্যাপিকে আমরা আজকে সারপ্রাইজ দিব। আন্টি তখন বলল, এই জন্যই তো আমি তোমাকে বলেছি কথাটা। তারপর সাজিদ আন্টির সাথে কথা শেষ করে চলে গেল বাইরে গিয়ে একটা দোকান থেকে জন্মদিনের জন্য কেনাকাটা করলো। কেনাকাটা শেষে চলে আসবে এমন সময় সাজিদ দেখতে পেল একটা খুব সুন্দর টেডি বিয়ারটা দেখা মাত্র সাজিদের খুব ভালো লাগলো, আর হ্যাপিরও টেডি বিয়ার খুব পছন্দের, তাই সাজিদ আর চিন্তা না করে টেডি বিয়ারটি কিনে নিল। এইসব কাজ করতে করতে সাজিদের অনেকটা লেট হয়ে যায়। এদিক দিয়ে হ্যাপি শুধু সাজিদকে কল করেই যাচ্ছে, কিন্তু সাজিদ ফোন সাইলেন্ট থাকার কারণে তা দেখতে পায়নি। আস্তে আস্তে প্রায় রাত তখন 9টা বেজে যায়। বাড়িতে ঢুকতে আন্টি দরজাটা খুলে দিল। তারপর সাজিদ সবকিছু রেখে চলে গেল হ্যাপির রুমে। আর হ্যাপি সাজিদকে দেখা মতো অনেক রেগে গেল, আর তখন বলল, কি রে, তোকে কয়টা কল দিয়েছি, তুই একটা কল ধরেছিস? সাজিদ বলল, সরি, আমার ভুল হয়েছে, আর এমন হবে না, চল অনেক রাত হয়েছে, এখন খানা খেতে আয়। তারপর নিচে এসে আন্টি, হ্যাপি আর সাজিদ তারা তিনজনে মিলে খাওয়া শেষ করে নিল, আর খাওয়া শেষ করে সবাই ঘুমাতে চলে গেল। সাজিদ সাজিদের রুমে এসে ঘুমায়নি, কারণ আজকে রাতে হ্যাপির জন্মদিন। তাই যখনই হ্যাপি তার রুমে ঘুমিয়ে পড়লো, তারপর সাজিদ নিচে এসে সবকিছু রেডি করলো আর আন্টিকে ডাকলো। কাজ শেষ করতে করতে প্রায় 12টার কাছাকাছি, তাই সাজিদ আর আন্টি চলে গেল হ্যাপির রুমে গিয়ে
ঠিক যখন 12টা তখনই হ্যাপিকে ডাকলো, আর সাজিদ হ্যাপিকে বললো হ্যাপি বার্থডে। আর হ্যাপি তো তার জন্মদিনের কথা শুনে অবাক হয়ে গেল, কারণ সে তার জন্মদিনের কথা ভুলে গিয়েছিল। তারপর সাজিদ আর আন্টি চলে গেল হ্যাপিকে নিয়ে নিচে গিয়ে কেক কাটলো। কেক কাটা শেষে সাজিদ হ্যাপিকে টেডি বিয়ারটি দিল। হ্যাপি টেডি বিয়ারটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। হ্যাপির মুখে এমন খুশি দেখে সাজিদ তখন বলল, তোর জন্য আরেকটা গিফট আছে, তবে ওইটা আজকে না, কালকে। হ্যাপি তখন বলল, কি, সেটা আমাকে বলা যায় না? সাজিদ তখন বলল, সেটা না হয় তুই কাল সকালেই দেখবি, যা এখন ঘুমাতে যা, তোর না হয় আবার শরীর খারাপ করবে। তারপর হ্যাপি তার রুমে চলে গেল, আমিও আমার রুমে চলে গেলাম। রুমে আসতে যখনই আমি ঘুমাবো এমন সময় আমার ফোনটি বেজে উঠলো। এত রাতে সাজিদ কল দেখে একটু অবাক হয়ে গেল, আর কলটি ধরা মাত্র বলে উঠলো, সাজিদ কেমন আছিস? গলার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে রাকিব। তারপর সাজিদ বলে উঠলো, হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? তোকে যে বলেছিলাম ওইটার কি খবর? রাকিব তখন বলল, আরে আমি তো ওই জন্য তোকে এত রাতে কল করেছি, আমি আমার মামার সাথে কথা বলেছি, আমি তোর কথা বলেছি, আমি তোকে মামার নাম্বার দিচ্ছি, তুই মামার সাথে কথা বলে নিস। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি পারিস তুই দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা কর, কারণ ক্যান্সার রোগী, যত দিন যাবে তত ক্ষতি হবে। সাজিদ তখন বলল, হ্যাঁ বন্ধু, সমস্যা নেই, তুই নাম্বারটা দে, আমি মামার সাথে কথা বলে নেব, আমি যত তাড়াতাড়ি পারি দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই কথা বলে রাকিবের সাথে কথা শেষ করলাম, আর আমি আবার শুয়ে পড়লাম। আর ভাবছি এতক্ষণে আমার মনটা হালকা হলো, কারণ অনেক বড় চিন্তা ছিল। অবশেষে ভালো একজন ডাক্তারের খোঁজ পেলাম, যদিও রাকিবের সাথে যদি দেখা না হতো তাহলে হয়তো বা আমাকে আরো খোঁজ করতে হতো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই বলে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে ঘুম না ভাঙতেই হ্যাপি ডাকাডাকি শুরু। কি রে, ঘুম থেকে উঠছিস না কেন? বলদের মতো শুধু ঘুমালে হবে? তাড়াতাড়ি উঠ, নাস্তা করতে হবে, তোকে ছাড়া আমি কখনো নাস্তা করেছি? তাড়াতাড়ি উঠ। হ্যাপির এমন ডাকাডাকি শুনে আমি আর ঘুমিয়ে থাকতে পারলাম না, তাড়াতাড়ি করে উঠে গেলাম। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তার টেবিলে বসলাম। আন্টি তখন বলল, সাজিদ তোমাদের তো আর রেজাল্টের 2 দিন মাত্র বাকি, তোমাদের কি ওইটা মনে আছে? সাজিদ তখন বলল, আসলে আন্টি আমি তো ভুলে গিয়েছিলাম। তখনই হ্যাপি বলে উঠলো, আচ্ছা ওইসব বাদ দে, তুই না বলেছিলি আমার জন্য আরেকটা গিফট আছে, সেটা কি? সাজিদ তখন বলল, আগে তুই নাস্তা করে ওষুধটা খেয়ে নে, তারপর না হয় বলি। আমি এই কথা বলতে না বলতে হ্যাপি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করলো। হয়তোবা সারপ্রাইজের কথা শুনে খুব তাড়াতাড়ি খাচ্ছে, না হয় ও যে লেট করে খায় তা বলার বাইরে। সত্যি বলতে ওকে এভাবে হাসি খুশি দেখতে আমার খুবই ভালো লাগছে। ওর যে এমন একটা রোগ হয়েছে এটা বোঝাই যাচ্ছে না। তারপর সবাই নাস্তা শেষ করলাম, তখনই হ্যাপি আবার বলে উঠলো, সাজিদ কি রে, এত লেট কেন করতেছস? আমাকে তাড়াতাড়ি তোর সারপ্রাইজের কথাটা বল। সাজিদ তখন বলল, আচ্ছা তুই তাহলে রেডি হয়ে আয়। হ্যাপি বলল, রেডি হব মানে? সাজিদ বলল, তুই আগে যেটা বলেছিস সেটা কর, তারপর বলছি। হ্যাপিও আর কোনো কথা না বলে রেডি হতে চলে গেল। কিন্তু একটু পরে দেখি হ্যাপি আমার সামনে। কিভাবে একটা মেয়ে এত তাড়াতাড়ি রেডি হতে পারে তা আমার জানা নেই, কিন্তু ওকে দেখতে একটা পরীর চেয়েও বেশি সুন্দর লাগছে। হ্যাপি তখনই বলে উঠলো, কিরে কথা বলছিস না কেন? সাজিদ তখন আচমকা চমকে উঠলো আর বলল, আচ্ছা চল বাইরে চল। হ্যাপি তখন বলল, কোথায় যাবি সেটা তো বল। সাজিদ তখন বলল, আচ্ছা শোন তাহলে, তুই যেখানে যেখানে ঘুরতে চাস বা তোর যেখানে পছন্দের জায়গা সেইখানে আমরা যাব, আর তোর যেটা যেটা খেতে ভালো লাগে সেটা আমরা আজকে খাবো। হ্যাপি তখন মনে মনে অনেকটাই খুশি হয়ে গেল, কারণ সে ভাবতে পারেনি তাকে এমন একটা সারপ্রাইজ দিব। সত্যি বলতে আমার শুধু এখন একটাই মনের আশা, সেটা হচ্ছে হ্যাপিকে সুখে রাখা, কারণ যে মানুষটা নিজের থেকে বেশি আমার খেয়াল রাখে তাকে তো খুশি করার দায়িত্ব আমার। তারপর আমরা দুজন বের হলাম। যদিও হ্যাপিদের গাড়ি আছে, কিন্তু হ্যাপি বলল, না আজকে গাড়ি করে না, আজকে আমরা দুজন এমনি ঘুরবো। আমিও আর কিছু বললাম না। তারপর একটা রিক্সা নিলাম সারাদিনের জন্য, আর প্রথমে আমরা যাব একটা পার্কে, কারণ ওই পার্কটা হ্যাপির অনেক পছন্দের। তার কিছুক্ষণ পরে আমরা পার্কে গেলাম। পার্কে গিয়ে আমি আর হ্যাপি একটা জায়গায় বসলাম। ওইখানে বসে বসে আমরা কথা বলছি, ঠিক এমন সময় একটা মেয়ে আসলো, বেশি বড় হবে না। আর মেয়েটি আমাদেরকে বলল, এই ফুলগুলো যদি নিতেন তাহলে আমি কিছু খেতে পারতাম। মেয়েটির কথা শুনে সত্যি আমি অবাক হয়ে যাই। তার কারণ হলো একটাই, একটা সময় আমিও এভাবে খিদার জ্বালায় পানি খেয়ে থেকেছিলাম। মেয়েটাকে দেখে আজ মনে পড়ে গেল ওই দিনের কথা। আসলে পৃথিবী অনেক বড় কঠিন, আমরা যতই সহজ মনে করি না কেন, বাস্তবে তার থেকে দ্বিগুণ। এসব ভাবতে ভাবতে তারপর মেয়েটিকে বললাম, আচ্ছা চলো তুমি আমাদের সাথে কিছু খাবে। কিন্তু মেয়েটি এমন কথা বলল, আমি আর হ্যাপি তো অবাক হয়ে যাই শুনে। মেয়েটি বলল, আমি এভাবে কারো থেকে কোনো জিনিস খাই না, যদি আমার ফুলটা নেন তাহলে আমি খাবো, কারণ আমার মা বলেছিল আমি যেন কখনো কারো কাছে হাত না পাতি। ওই কথাটা আমার এখনো মনে আছে।
সত্যি বলতে মেয়েটির কথা শুনে সাজিদ অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই হ্যাপি বলে উঠল, দেখেছো সাজিদ, মেয়েটার সততা দেখে আমি অবাক হয়ে গেলাম। আসলে পৃথিবীতে দেখেছো, টাকার কাছে অনেক জিনিস হার মানে, তার প্রমাণ এই ছোট্ট মেয়েটি। তারপর আর কি করার, মেয়েটিকে তো কিছু দিতে পারেনি, তাই মেয়েটির থেকে ফুলগুলো কিনে নিলাম। হ্যাপি মেয়েটিকে বলল, প্লিজ তুমি আমাদের সাথে চলো, তোমাকে আমার বোন হিসেবে বলছি। মেয়েটি তখন আর কিছু না বলে রাজি হয়ে যায়। তার কারণ হলো কখনো কেউ তাকে এভাবে বলেনি। তারপর পার্কে থাকা একটা রেস্টুরেন্টে বসলাম, সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যেই না চলে যাব, ঠিক তখনই হ্যাপি বলে উঠলো, আমি মেয়েটির সাথে একটা ছবি তুলতে চাই, প্লিজ সাজিদ আমার সাথে ওর একটা ছবি তুলে দাও। তারপর মেয়েটির সাথে একটা ছবি তুলে আমরা আবার রিক্সা করে চলতে লাগলাম। এমন সময় রাস্তার ওই পাশ থেকে মেঘলা সাজিদ আর হ্যাপিকে দেখলো রিক্সা করে যেতে। মেঘলা তখন বলতে লাগলো, সাজিদের সাথে কে এই মেয়ে? যখনই ভাবলো মেঘলা সাজিদকে ডাক দিবে, ঠিক তখনই সাজিদ আর হ্যাপিদের রিক্সাটি চলে গেল। তাই মেঘলা আর কিছু না বলতে পেরে সেখান থেকে চলে যায়। এদিকে হ্যাপি আর সাজিদ যখন এই রিক্সা করে যাচ্ছিল, তখনই হ্যাপি বলে উঠলো, মামা গাড়ি থামান। সাজিদ তখন বলল, কেন, কি হয়েছে? হ্যাপি তখন বলল, আরে গাদা, দেখছিস না ফুচকার দোকান, আমার খুব পছন্দের, চল তাড়াতাড়ি নাম। তারপর সাজিদ আর হ্যাপি চলে গেল ফুচকার দোকানে। সাজিদ বলল, মামা 1 প্লেট ফুচকা দেন। হ্যাপি তখন বলল, 1 প্লেট মানে, তুই খাবি না? সাজিদ তখন বলল, না আমার আসলে ফুচকা খেতে ভালো লাগে না। হ্যাপি বলল, তোকে খেতেই হবে, এ মামা 2 প্লেট ফুচকা দেন তো। আমিও আর কিছু বললাম না, জানি মেয়েটা খুব জেদি। তারপর আমাদেরকে ফুচকা দেওয়া হলো। হ্যাপি তো খুব আরামে ফুচকাগুলা খাচ্ছে, কিন্তু আমি খেতে পারছি না। আমার খাওয়া দেখে হ্যাপি বলল, আচ্ছা তুই আমার মুখটাকে এমন করতেছিস কেন? সাজিদ বলল, ফুচকা একটুও মজা লাগছে না। হ্যাপি বলল, অনেক মজা হয়েছে, তুই তো গাদা, তুই কি বুঝবি এসবের। তারপর ফুচকা খাওয়া শেষ করে ওইখান থেকে আবার রিক্সায় উঠলাম, কারণ সন্ধ্যাবেলা হয়ে আসছে, বাসায় যেতে হবে। তারপর দুজনে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। একটু পরে অন্ধকার নেমে এলো। হ্যাপি কিন্তু অন্ধকার খুব ভয় পায়। ঠিক তখনই হ্যাপি এমন একটা কাজ করে বসলো, যা দেখে আমি অবাক হয়ে যাই। হ্যাপি আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে আর বলছে, আমার হাতটা ছাড়বি না, আমার খুব ভয় লাগছে। সাজিদ তখন বলল, আরে না, সমস্যা নেই, ভয় পেতে হবে না, আমি তো আছি তোর সাথে। তার কিছুক্ষণ পরে আমরা বাসার সামনে নেমে গেলাম। তারপর রিক্সাওয়ালা মামাকে তার টাকা বুঝিয়ে দিলাম। সত্যি বলতে আঙ্কেলটিও ভালো ছিল, আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে সাহায্য করেছে। তারপর আমরা দুজন বাসায় ঢুকলাম। ঢুকতে আন্টি গেটটা খুলে দিল আর বলল, কেমন কাটলো আজকে তোদের দিনটা? হ্যাপি তখনই কোনো কথা না বলে আন্টিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে, যা বলার বাইরে। আন্টি তখন বলল, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তোমরা ফ্রেশ হয়ে নাও। তারপর আন্টি তার রুমে চলে গেল, আমি আর হ্যাপি আমাদের রুমে যাচ্ছি। ঠিক তখনই হ্যাপি বলে উঠলো, সাজিদ তোকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। সাজিদ তখন বলল, আরে এসব কি বলছিস পাগলি, এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে, তুই যা রুমে গিয়ে রেস্ট নে। তারপর হ্যাপি তার রুমে চলে গেল, সাজিদ তো তার রুমে গেল। রুমে গিয়ে বসতে না বসতে রাকিবের কল। সাজিদ কলটা ধরা মাত্র রাকিব বলে উঠলো, কি রে, তোকে না বলেছিলাম মামার সাথে কথা বলতে, তুই কথা বলেছিস? সাজিদ তখন ভাবতে লাগে, আসলেই তো আজকে তো মামার সাথে কথা বলার কথা ছিল, আমি তো ভুলে গিয়েছিলাম, এত গুরুত্বপূর্ণ কথা আমি কিভাবে ভুলে গেলাম। তারপর সাজিদ রাকিবকে বলল, আমি তো ভুলে গিয়েছিলাম, আমি এখনই মামার সাথে কথা বলছি। তারপর রাকিবের কলটা রেখে কল দিল রাকিবের মামাকে। 2-1 বার কল দেওয়ার পর কলটি ধরলো আর বলল, কে বলছেন? সাজিদ তখন বলল, আসসালামু আলাইকুম মামা, আমি রাকিবের বন্ধু বলছিলাম। ঠিক তখনই মামা বলে উঠলো, ও হ্যাঁ, তোমার কথা বলেছিল, রাকিবের কাছ থেকে আমি সবকিছু শুনেছি, তোমরা যত তাড়াতাড়ি পারো পাসপোর্ট রেডি করে আমার কাছে নিয়ে আসো। তারপর মামার সাথে কথা শেষ করে সাজিদ ভাবতে লাগলো, হ্যাপি তো জানে না ওর ক্যান্সার হয়েছে, তাহলে কিভাবে ওকে রাজি করাবে আর কিভাবে বা এই কথা বলবে। তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ পরে আন্টি ডাকলো, নিচে আসো তোমরা। তারপর নিচে গেলাম, নিচে গিয়ে সবাই একসাথে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে হ্যাপিকে বললাম, আচ্ছা তুই এখন গিয়ে ঘুমিয়ে পড়, কারণ আজকে অনেক জার্নি করেছিস। তারপর হ্যাপি তার রুমে চলে গেল, আমিও চলে যাব। ঠিক তখনই আন্টি আমাকে বলল, সাজিদ তোমার সাথে একটু কথা আছে, এইদিকে আসো। তারপর আমি আন্টির কাছে গেলাম আর বললাম, জি আন্টি বলুন। আন্টি তখন বলল, সাজিদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে এত হাসি খুশি রাখার জন্য। সাজিদ তখন বলল, আরে আন্টি এসব কি বলছেন, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, আমি তো আপনাদের ফ্যামিলির, আমার তো দায়িত্ব ওকে হাসি খুশি রাখা। তবে আন্টি আপনাকে একটা কথা বলবো বলে বলা হলো না। আন্টি তখন বলল, কি সেটা বলো এখন। সাজিদ বলল, আসলে আন্টি আমার একটা বন্ধুর মামা খুব ভালো ডাক্তার, ওনার সাথে আমার কথা হয়েছে। আন্টি তখন বলল, এটা তো খুব ভালো খবর। সাজিদ তখন বলল, কিন্তু আন্টি তখন বলল, কিন্তু আবার কি?
সাজিদ বলল, কিন্তু হ্যাপিকে কিভাবে বলবো? ওকে তো এই বিষয়ে বলা হয়নি, আর কিভাবে বা ওকে রাজি করাবো? আন্টি তখন বলল, তুমি এসব নিয়ে চিন্তা করো না, ও ঘুরতে অনেক পছন্দ করে, কিছু একটা বললে ম্যানেজ করা যাবে, তুমি আর চিন্তা করো না। আচ্ছা তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে তোমাদের আবার রেজাল্ট দিবে। তারপর আন্টির সাথে কথা শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আজান শুরু হতে হ্যাপির ডাক, সাজিদ, এই সাজিদ। সাজিদ তখন বলল, কি হয়েছে, এমন মধ্যরাতে ডাকছিস কেন? হ্যাপি বলল, মধ্যরাত মানে? ফজরের আজান হয়ে গেছে, এখন সকাল হবে, নামাজ পড়বি না তুই? সাজিদ তখন বলল, আজ না, অন্যদিন পড়বো। হ্যাপি তখন বলল, সাজিদ প্লিজ ওঠ না, আজ না রেজাল্ট দিবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন তোর রেজাল্ট ভালো হয়। সাজিদ তখন বলল, আজ দোয়া করলে কি রেজাল্ট পাল্টে যাবে? রেজাল্ট যা আসার আসবে। হ্যাপি তখন বলল, ধুর উঠতো, আমি এত কথা শুনতে চাই না। সাজিদ তখন বলল, প্লিজ, আজ অনেক ঘুম পাচ্ছে। ঠিক তখন হ্যাপি তখন বলল, আমি মরে গেলে আর কে ডাকবে তোকে এইভাবে, তখন মিস করবি। হ্যাপির কথা শুনে আমি শক্ত করে উঠে তাকে জড়িয়ে ধরলাম আর বললাম, তোকে কোথাও যেতে দিব না আমি। হ্যাপি তখন বলল, আরে পাগল, একটু চুল টেনে ধরে রাখলো। সাজিদ তখন বলল, ছাড় প্লিজ, অনেক ব্যথা করছে। হ্যাপি তখন বলল, ছাড়বো না। সাজিদ তখন বলল, আচ্ছা বল, তুই আমায় নিয়ে এত ভাবিস কেন? হ্যাপি তখন বলল, কারণ তোকে আমি উদাহরণ হিসেবে দেখতে চাই। যে কেউ যেন বলে জীবনের শেষ বা অসম্ভব বলতে কিছু নেই, তার প্রমাণ সাজিদ। আমি আর বসে থাকতে পারলাম না, চলে আসলাম উঠে। এতটা মনের মধ্যে জায়গা করে যদি কিছু ওর হয় তাহলে আমি কিভাবে থাকবো? যে করে হোক আমাকে ওকে ভালো করতে হবে, বাকিটা আল্লাহর হাতে। ওর কিছু হবে ভাবলে মনে হয় নিজের নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে আমার জীবনটাকে এত সুন্দর করে। আন্টি আপনি এমন করে কান্না করবেন না, হ্যাপির কিছু হবে না, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন। এদিকে দুপুর 12টা বেজে গেল। হ্যাপি আমার কাছে এসে বলল, সাজিদ দেখ তো ইন্টারনেটের রেজাল্টটা বের হয়েছে কিনা। সাজিদ তখন বলল, এখনই পাওয়া যাবে। হ্যাপি তখন বলল, তাড়াতাড়ি দেখ। সাজিদ তখন বলল, আরে বাবা দেখবো তো, তুই এত পাগল হচ্ছিস কেন? হ্যাপি বলল, আচ্ছা সাজিদ, তুই ডাক্তার হওয়ার পর প্রথম কাজ চিকিৎসা করবি। সাজিদ তখন বলল, তোর মাথায় কি সারাদিন শুধু আমাকে নিয়ে চিন্তা থাকে? বিয়ের পর তোর জামাইয়ের হাতে 3 বেলা নিয়ম করে পিটানি খাবি। হ্যাপি তখন বলল, আরে গাদা, এবার না হয় দয়া করে রেজাল্টটা দেখুন আর আমায় উদ্ধার করুন, আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। সাজিদ তখন বলল, কোথায় যাবি? হ্যাপি বলল, তোর কাছে সবকিছুর কফিয়ে দিতে পারবো না। তার কিছুক্ষণ পরে আমি অনেকটা ভয় নিয়ে রেজাল্টটা দেখলাম, তবে আমারটা না, হ্যাপিরটা। ওর রেজাল্ট ভালোই হয়েছে, 4.80। এখন আমার ভয় করছে আমারটা দেখার সময়, আল্লাহ জানে কি হয়। এই রেজাল্টের সাথে কত কিছু জড়িত, বিশেষ করে হ্যাপি, ওর সম্মান আর খুশি দুটো মিশে আছে এর সাথে। তার কিছুক্ষণ পরে আমার রেজাল্টটা হ্যাপির কথা মতোই হলো, আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার রেজাল্ট দেখে হ্যাপি আমার জড়িয়ে ধরে কান্না করে দিল আর আমাকে বলতে লাগলো, আজকের মতো খুশি আমি এর আগে কখনো হইনি, চল আমাদের একটা জায়গা যেতে হবে। সাজিদ তখন বলল, এখন আবার কোথায় যাবি? হ্যাপি তখন বলল, আমি মানত করেছিলাম তুই যদি গোল্ডেন A+ পেয়ে থাকিস তাহলে আমি এতিম বাচ্চাদের খাওয়াবো। হ্যাপির কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটার এত উদারতা দেখে একটা মানুষ কি করে এত উদার মনের মানুষ হতে পারে, সেটা এই পরিবারে না আসলে আমি বুঝতে পারতাম না। তারপর সন্ধ্যায় আমি আর হ্যাপি বের হলাম। নিচে এসে হ্যাপিদের গাড়ি করে চলতে লাগলাম। একটু পরে একটা জায়গায় আমি নেমে গেলাম। হ্যাপি তখন বলল, কি রে তুই নামছিস কেন? তুই আমার সাথে না গিয়ে আবার এখানে কেন নামছিস? সাজিদ তখন বলল, হ্যাঁ আমিও যাব, কিন্তু তুই যা, আমি একটু পরেই আসছি। হ্যাপি তখন বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তবে তাড়াতাড়ি আসবি। তারপর হ্যাপি চলে গেল এতিমখানায়, কিন্তু সাজিদ কেন নেমে গেল তা হ্যাপি জানে না। এদিকে সাজিদ একটা বড় শপিং মহলে আসলো। আসার পরে বাচ্চাদের জন্য কিছু শীতের জামা নিল, কারণ এখন ঠান্ডার সিজন। তারপর কেনাকাটা করার পর সাজিদ চলে আসলো এতিমখানায়। হ্যাপি তখন সাজিদের হাতে এত কিছু দেখে অবাক হয়ে যায়। তারপর সাজিদ হ্যাপির কাছে গিয়ে বলল, এগুলো নে, এগুলো তুই বাচ্চাদেরকে বুঝিয়ে দে। সাজিদের এমন কাণ্ড দেখে হ্যাপি অবাক হয়ে যায়, কারণ হ্যাপি চিন্তাও করেনি সাজিদ এমন একটা কাজ করে বসবে। হ্যাপি তখন মনে মনে অনেক খুশি হয়ে যায়। তারপর বাচ্চাদেরকে হ্যাপি নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে আর আমি একপাশে দাঁড়িয়ে আছি। তখনই হ্যাপি বলে উঠলো, সাজিদ জানিস, এই বাচ্চাদের মুখে হাসি দেখলে কেন জানি আমার মনটা ভালো হয়ে যায়। তারপর এতিমখানা থেকে সবকিছু শেষ করে বাসায় আসলাম, আর তারপর থেকে শুরু হয় হ্যাপির আমার উপর শাসন। পড়া ছাড়া আর অন্য কিছু করার সুযোগ নেই। এদিকে আমাকে কালকে যেতে হবে পাসপোর্টের জন্য। আজকে তো যাওয়া হলো না, কালকে আমাকে যে করে হোক যেতে হবে। তারপর আমি হ্যাপির হাতটা ধরলাম আর হ্যাপিকে বললাম, হ্যাপি তুই না আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছিস, মনে হয় আমি তোর প্রেমে পড়ে যাব।
যেই হারে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছিস। হ্যাপি তখন বলল, তাই না? তা আমার এত গুণগান গাওয়ার মতলব কি জানতে পারি? সাজিদ তখন বলল, আরে এত পড়ে কি করবো, চল ঘুরে আসি। হ্যাপি তখন বলল, আমি জানতাম আপনি এমন আবদার করবেন, কিন্তু স্যার আপনার আজকে ছুটি নেই। তারপর আর কি হ্যাপির কথা মতো পড়া শুরু করলাম। এদিকে রাতে খাওয়ার সময় হয়ে গিয়েছে, তারপরে হ্যাপি আমাকে ছুটি দিচ্ছে না। এমন সময় আন্টি আসলো আর বলল, কি রে তোরা খেতে আসবি না? হ্যাপি তখন বলল, চলো আমরা খেয়ে আসি, কিন্তু ওকে দিব না। আন্টি তখন বলল, কেন, ওকে আবার কেন দিবি না? হ্যাপি তখন বলল, কারণ কি জানো মা, এত পড়ালেখা করে কি করব, তাই বলছি এত খাওয়া খেয়ে কি করবে। সাজিদ তখন বলল, আরে হ্যাপি প্লিজ, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে আর শাস্তি দিস না। হ্যাপি তখন বলল, হয়েছে, আর বলতে হবে না, তুই জানিস না তোকে ফেলে কখনো কি আমি খেয়েছি। তারপর সাজিদ একটু হেসে উঠলো আর বলল, চল তাহলে, আমার অনেক ক্ষুধা লাগছে, খেতে হবে। তারপর সবাই মিলে চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি আন্টি আগে থেকে সব রেডি করে রেখেছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। হ্যাপিও তার ওষুধ খেয়ে নিল। সাজিদ তখন এটা দেখে বলল, কিরে আজকে নিজে থেকে খেয়েছিস? হ্যাপি বলল, তা না হলে তো তুই আমাকে শান্তি দিবি না, তাই নিজ থেকে খেয়ে নিলাম। সাজিদ তখন বলল, খুব ভালো করেছিস, এখন যা, গিয়ে ঘুমিয়ে পড়। তারপর আমিও চলে যেতে লাগলাম। এমন সময় আন্টি আমাকে ডাকলো আর বলল, সাজিদ, কালকে যেহেতু তুমি পাসপোর্টের জন্য যাবে, তার আগে একটা কাজ করো, তুমি হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে একটু কথা বলে নিও। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে সাজিদ তার রুমে চলে গেল। রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে তাড়াতাড়ি উঠে গেল। এদিকে হ্যাপি এখনো ঘুমাচ্ছে, তাই সাজিদ হ্যাপিকে আর ডাকলো না, চলে গেল হসপিটালে। হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে সব পরামর্শ শেষ করে যেই না চলে আসবো, ঠিক এমন সময় পিছন থেকে কেউ একজন ডাকলো, সাজিদ। পেছনে তাকিয়ে দেখি হুইল চেয়ারে বসে আছে আমার মা আর মেঘলা। এটা দেখার পর ভিতরটা মোচড় দিয়ে উঠলো। আম্মুর এই অবস্থা দেখি, আগের থেকে কত রোগা হয়ে গিয়েছে উনি, আর সাথে দেখা যাচ্ছে হুইল চেয়ার, হাঁটতেও পারে না মনে হয়। এমন সময় মেঘলা আম্মুকে আমার সামনে নিয়ে আসলো। আমি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আম্মু তখন বলল, সাজিদ, অনেকদিন তোকে দেখি না, একবার তাকাবি আমার দিকে। আমি তাকালাম না, কেন জানি নিজের উপর খুব রাগ হচ্ছে। যারা কিনা আমায় এত অবহেলা করেছিল, প্রতিটা মুহূর্তে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, আমি কেন তাদের জন্য চোখের জল ফেলছি। আম্মু আবার ডাক দিল, সাজিদ, অনেক অভিমান আর রাগ বুঝি জমিয়েছিস, আমাদের বুঝি আর কোনোদিন তোর মুখ দেখাবি না? খুব যে ইচ্ছে করছে তোর মুখটা দেখতে খোকা। আম্মুর মুখে এমন কথা শুনে নিজেকে আর সামলাতে পারি নাই। তখন আমি বললাম, তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন।